আপনিও তো দেখছিলেন এই যে নির্বাচনের যে হাওয়া, ডাকসু নির্বাচন, মনে হচ্ছে যে অনেকদিন পরে একটা নির্বাচনী হাওয়া বইছে এবং সেই হাওয়ায় সবাই উচ্ছল হয়ে যাচ্ছে এবং সবাই উদ্বেলিত হয়ে যাচ্ছে আমাদের এবং যারা ভোট সহকর্মীরা দিচ্ছে যখন কথা বলছিলেন সহকর্মীরাও তখন দেখছিলাম শিক্ষার্থীরা বলছেন যে তারা গণতন্ত্র দেখছেন। এখানকার বেশিরভাগ শিক্ষার্থীরাই বলছিলেন যে তারা জীবনের প্রথম কোনো ভোট দিচ্ছেন, সেটাও আবার বিশ্ববিদ্যালয়ে তারা ভোট দিচ্ছেন এবং একদম সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় যেটা বলে সেই রকম ভোট তারা দিচ্ছেন এবং এই জন্য কিন্তু তাদের উচ্ছ্বাসটা মনে হয় কয়েক গুণ বেশি বেড়ে গেছে। 6 বছর পর তারা ভোট দিচ্ছেন। অনেক শিক্ষার্থী আছে প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের, তাদের কাছে সম্পূর্ণ নতুন ধর্মী একদম অভিজ্ঞতা। কিছুক্ষণ আগে কিছু শিক্ষার্থীর কথা এমন শুনছিলাম, তারা ভর্তি হয়েছেন কিছুদিন আগে, একদমই প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। তো তাদের কাছে ডাকসু কি বুঝে ওঠার আগেই তারা ডাকসুতে ভোট দিচ্ছেন, এই বিষয়টি তাদের কাছে অনেক বড় বিষয়। এবং আরেকটা বিষয় আপনি বলছিলেন ইমদাদ কিছুক্ষণ আগে, আমরা এই প্রতিবেদন দেখতে যাওয়ার আগে, যে 41 জন প্রার্থী বেছে নেওয়া একটা বড় চ্যালেঞ্জ কিন্তু সেখানে। প্রার্থীর নাম দেখা, নাম্বার দেখা, তারপর সেই প্রার্থীকে ভোট দেয়া। এবং সেখানেও আমরা দেখছিলাম যারা ভোট দিচ্ছেন ভোটাররা, তারাও বলছিলেন যে তাদের আগের রাতে রীতিমতো পড়াশোনা করতে হয়েছে কাকে কাকে ভোট দিবেন। অবশ্য তার ভর্তি পরীক্ষার সময় আপনি বলছিলেন যে যারা ফার্স্ট ইয়ারে পড়ে তারাও ভোটে অংশগ্রহণ করছে, তারাও ভোট দিচ্ছেন। ওএমআরে যেহেতু তাদের ভর্তি পরীক্ষার সময় ওএমআরেই আসলে তাদের ভর্তি পরীক্ষা হয়, তো সেই ক্ষেত্রে তাদের একটা অনুশীলন আছেই, তারা আসলে পারবেন। এবং যেটি আমরা সন্দেহ করছিলাম, যেটি আমরা আশঙ্কা করছিলাম যে আসলে 41 জন প্রার্থীকে ভোট দিতে কতক্ষণ সময় লাগবে, 10 মিনিট সময়ে হবে কিনা বা 10 মিনিটের বেশি লাগবে কিনা, আমরা দেখেছি যে 6 মিনিট, হ্যাঁ আমরা কিন্তু দেখেছি অনেকে যে 6 মিনিটে আমরা ভোট দিয়ে আসলাম, এরকম কথা আমরা কিন্তু যারা ভোট দিয়েছেন তাদের কাছ থেকে শুনেছি। প্রার্থীদের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা আমরা দেখেছি যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ, এই অভিযোগ পাল্টা অভিযোগ ছাড়া আর কোনো বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাইনি, একদমই না। এবং আরেকটি বিষয় যদি বলি ইমদাদ, অভিযোগ পাল্টা অভিযোগ যখন তারা গণমাধ্যমের সামনে আসছে বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে, কিন্তু প্রার্থীরা যখন মুখোমুখি হচ্ছে তারা কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থানে আছে। তারা নিজেদের সাথে হাতে হাত মেলাচ্ছেন, তারা নিজেদেরকে যেটা আমরা বলি যে কুশল বিনিময় করছেন, কিন্তু তাদের কিন্তু সামনাসামনি কোনো ধরনের আমরা বাকবিতণ্ডাও আমরা দেখতে পাইনি, কোনো ধরনের বিশৃঙ্খলাও দেখতে পাইনি। এটি নিঃসন্দেহে একটা সুন্দর রাজনীতির দিক কিন্তু তুলে ধরে। আমরা প্রচারণার সময়ও দেখেছি প্রার্থীরা একে অপরকে জড়িয়ে ধরছেন এবং তারা বলছিলেন যে আমরা কেউই হারবো না, যেই জিতবে আমরা সবাই জিতে যাব, কেউ এখানে হারবে না। এমন একটি কথা কিন্তু আজকে সকালে ভোট প্রদানের পর শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদেক কায়েমও বলছিলেন যে আমরা যেই জিতি না কেন জুলাই জিতে যাবে, এমন একটি মন্তব্যও তিনি করেছেন। তাদের যে এই যে এত বাকবিতণ্ডা, অনলাইনে যুদ্ধ, গণমাধ্যমে এক একজনের নামে এক একজনের অভিযোগ, এক এক প্যানেল আরেক প্যানেলের বিরুদ্ধে অভিযোগ, তবুও যে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান, একটি সহ অবস্থান যে রয়েছে বিভিন্ন প্যানেলের মধ্যে, বিভিন্ন দলের মধ্যে, এই বিষয়টি কিন্তু আসলে আরো অন্য একটি দৃষ্টান্ত স্থাপন করছে। মুখ দেখা দেখি বন্ধ না এদের, এরা হেরে গেলেও আশা করব আমরা যে আসলে মুখ দেখা দেখি বন্ধ হবে না। এদের যে আন্ডারস্ট্যান্ডিং, এদের নিজেদের মধ্যে যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা আসলে অটুট থাকবে, সেটা আমরা বিশ্বাস করতেই পারি। এবং এই নির্বাচন থেকে আমাদের জাতীয় নির্বাচনেও আমরা আশা করব রাজনৈতিক দল যারা আছে তারাও একে অপরের সঙ্গে ভালোবাসা, সৌহার্দ্যতা আরো বৃদ্ধি পাবে। আমার কাছে আমি খুবই আশাবাদী। বরাবরই ইমদাদ জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলে, সেটা যদি আমরা দেশ স্বাধীন হওয়ার আগের কথাও চিন্তা করি কিংবা তার পরের কথাও বলি, ডাকসুর যারা ভিপি, জিএস বা ডাকসুর নেতৃত্বে যারা ছিলেন তারা কিন্তু জাতীয় রাজনীতিতে অনেক বড় একটা ফ্যাক্টর হয়েছেন। এবং ৭১-এর আগে যারা ডাকসুর ভিপি, জিএস বা নেতৃত্বে ছিলেন তারা কিন্তু স্বাধীনতা যুদ্ধে বড় অবদান রেখেছেন। আমরা যদি সেক্ষেত্রে তোফায়েল আহমেদের কথা বলি, তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে তাকে বলা হয় যে ৬৯-এর গণঅভ্যুত্থানের যে নায়ক বলা হয়। তো এরকম আমরা অনেককেই দেখেছি যারা নেতৃত্বে এসেছিলেন। বা পরবর্তীতে যদি রাশেদ খান মেননের কথা বলি, মাহমুদুর রহমান মান্নার কথা বলি, এরা সবাই কিন্তু পরবর্তীতে সংসদ সদস্য হয়েছেন, বড় রাজনৈতিক দলে প্রতিনিধিত্ব করেছেন। এবং আমরা যদি ৯০-এর আমানুল্লাহ আমানের কথা বলি, বিএনপির বড় পর্যায়ে এখন আছেন, উনি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে আছেন। বা আমরা সর্বশেষ ভিপি নুরুল হক নুরকেও যদি দেখি, মানে মোটটা কথা যারাই ডাকসুর নেতৃত্বে গিয়েছে ইমদাদ, তাদের সবারই কিন্তু একটা বাংলাদেশের রাজনীতি
রাজনীতিতে কিন্তু বড় ভূমিকা রেখেছে বলে মনে করি। আপনি কি মনে করেন? রাজনীতিতে তো অবশ্যই বড় ভূমিকা রেখেছে, আন্দোলন সংগ্রামেও আসলে তারা বড় ভূমিকা রেখেছে। 1924 সাল থেকে এই নির্বাচন শুরু হয়, তখন আমরা ব্রিটিশ কলোনি ছিলাম, ব্রিটিশ শাসনের অধীনে আমরা ছিলাম। তখন থেকেই যে অধিকার আদায়ের যে আন্দোলনগুলো ছিল, সেই অধিকার আদায়ের আন্দোলনে এই ডাকসুর ভিপি এবং জিএস ডাকসু সংশ্লিষ্ট যারা ছিলেন তারা আসলে নেতৃত্ব দিয়েছেন। আমরা দেখেছি 52 ভাষা আন্দোলনে এই ডাকসু থেকেই কিন্তু আসলে নেতৃত্ব দিয়েছে। এবং 69-এর কথা বললেন, 62-র কথা আমরা বলতে পারি, আমরা মহান মুক্তিযুদ্ধ 71-এর কথা বলতে পারি, আমরা 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন যেটা হয়েছে সেটার কথা বলতে পারি, এবং আমরা একেবারে সর্বশেষ 2024 সালে যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারাও কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই একটা লিডিং দিয়েছে। এদের সঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা ছিলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল, সব বিশ্ববিদ্যালয় ছিল, কিন্তু কেন্দ্রীয়ভাবে আসলে লিড কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্টুডেন্টরাই দিয়েছেন। এবং তাদের মধ্য থেকেই এখন প্রতিনিধি নির্বাচন করা, তাদের প্রতিনিধি নির্বাচন করা, যে তাদের হয়ে কথা বলবে, তাদের হয়ে তারা তাদের দাবি আদায়ের জন্য তারা লড়াই করবে, এমন প্রতিনিধি নির্বাচনের যে সুযোগ এসেছে, এই সুযোগে তারা হাতছাড়া করতে চায়নি। অনেকেই বাসা থেকে এসেছে, অনেকেই যারা রেসিডেন্ট, যারা আবাসিক, তারা তো হল থেকে এসেছে, কিন্তু যারা অনাবাসিক তারা কিন্তু বাসা থেকে এই রোদের মধ্যে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য তাদের কথা বলবে, তাদের হয়ে যারা আন্দোলন করবে, তাদের অধিকার নিয়ে যারা আন্দোলন করবে, তাদের সেই প্রতিনিধি নির্বাচনের জন্য এসেছে। এটা বড় একটা ব্যাপার। গত কয়েকদিন কিন্তু যখন নির্বাচনী প্রচারণা চলছিল তখন কিন্তু একটা শঙ্কা তৈরি হয়েছিল যে আবাসিক শিক্ষার্থীদের প্রায় শতভাগ যদি নিশ্চিত করাও যায় উপস্থিতি, অনাবাসিক শিক্ষার্থীরা কি আসলেই এতটা আগ্রহ প্রকাশ করবে কিনা। সব প্রার্থীকেই আমরা দেখেছি তারা অনাবাসিক শিক্ষার্থীদের বারবার অনুরোধ করছিলেন যে আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, এমনটাই বলছিলেন প্রার্থীরা, কিন্তু ভোট দিতে আসুন, এমন কিন্তু দেখা যাচ্ছিল, আহ্বান করছিলেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এবং আজকে কিন্তু বলা যায় যে 4টা নাগাদ আমরা বুঝতে পারবো যে আসলে কত শতাংশ ভোট কাস্ট হলো, অনাবাসিক আবাসিক কত শতাংশ শিক্ষার্থী এলেন। কিন্তু এখন পর্যন্ত যেমন সারা, তাতে কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম আমাদের সহকর্মীরা বলছিলেন এবং যারা রিটার্নিং কর্মকর্তা আছে তারাও বলছিলেন যে এখন পর্যন্ত প্রায় কয়েকটি কেন্দ্রেই কিন্তু 50% বেশি ভোট কাস্ট হয়েছে, কিছু 70-80% ভোট কাস্ট হয়েছে, সেটিও 1 ঘন্টা আগে একদম। যে সেক্ষেত্রে কিন্তু একটা ইতিবাচক ধারাই দিচ্ছে যে শিক্ষার্থীরা ভোট দিতে যাচ্ছেন। কাকে ভোট দিতে যাচ্ছেন তার থেকেও বড় কথা শিক্ষার্থীরা ভোট দিতে যাচ্ছেন, যে কারণে গণতান্ত্রিক পদ্ধতিতে ডাকসুর নির্বাচন এত বছর পরে এসে, অনেক নাটকীয়তার পরে এসে, এমন একটি প্রেক্ষাপটে এসে এত শিক্ষার্থীদের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, কোনো জোর জবরদস্তি নেই, কোনো রাজনৈতিক প্রভাব নেই, নিজে থেকে নিজের জন্য নিজের তাগিদে, বিশ্ববিদ্যালয়ের তাগিদে যে একজন প্রতিনিধি নির্বাচনের জন্য শিক্ষার্থীদের এত উৎফুল্ল আচরণ কিন্তু সত্যিই মনোমুগ্ধকর। এবং এটাই আসলে হওয়া উচিত। আমরা যেই নির্বাচনটা দেখছি, নির্বাচনটা এমনই হওয়া উচিত। আমরা আশা করব নির্বাচনের পরে উন্নত বিশ্বে আমরা যেটা দেখি, উন্নত দেশগুলোতে আমরা যেটা দেখি, যে যারাই প্রতিদ্বন্দ্বিতা করুক অভিযোগ পাল্টা অভিযোগ থাকে, কিন্তু যখন ফলাফল ঘোষণা করা হয়, যে জয়ী হয় তাকে একেবারে সাথে সাথে, যে পরাজিত হয় সে সাথে সাথে যে বিজয়ী হয় তাকে অভিবাদন করে, অভিবাদন জানান এবং সাদরে গ্রহণ করেন। এই যে ব্যাপারটা, এই যে সংস্কৃতিটা, এই সংস্কৃতিটা আমাদের রাজনীতিতে দরকার, আমাদের দেশেও দরকার। এটা আমার ব্যক্তিগত ভাবে। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে প্রচারণা এবং আজকে পর্যন্ত আমরা যেমনটা দেখলাম, এতটা বাকযুদ্ধ, এত কিছু পাল্টা অভিযোগ, তো তখনও আমরা দেখলাম যেমনটা বললাম যে সহ অবস্থান কিন্তু আমাদের ছিল, আমরা প্রার্থীদের দেখেছি। এবং আপনি যেমনটা বললেন সেক্ষেত্রে এই সহাবস্থানটা আসলে কতটা ধরে রাখবে সেটাও কিন্তু একটা বড় বিষয় বলা যায়। এবং আরেকটি বিষয় যদি বলি যে তাদের যে অভিযোগ, পাল্টা অভিযোগ ছিল, সেক্ষেত্রে এই অভিযোগ পাল্টা অভিযোগের কিছু কিছু মীমাংসা হয়েছে, সত্য মিথ্যা প্রমাণিত হয়েছে, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম। সবগুলো যদি মীমাংসিত না হয় তাহলে সেক্ষেত্রে ভোট গণনার পরে কি হতে পারে? এগুলো থাকবেই। তারপরও যে বিষয়টা ইতিবাচক লেগেছে, সেই ইতিবাচক লাগার বিষয়টা হচ্ছে আপনার দেখেন এই অভিযোগের সত্যতা মিলল কি মিলল না, অভিযোগও তারা করলো, তারাও পাল্টা অভিযোগ করলো, কিন্তু এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি, তারা কিন্তু ওই যেটি আপনি বলছিলেন যে সামনাসামনি যখন দেখা হচ্ছে তখন কুশল বিনিময় করছে, তখন তারা হাসি মুখে কথা বলছে। এটাই তো হওয়া উচিত, এটাই তো আসলে আমরা দেখতে চাই, এটাই তো বাংলাদেশ দেখতে চাই। আমরা উন্নত বিশ্বে যেটা দেখি
সেটা আমাদের দেশে আমরা এই ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হচ্ছে, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন, এই নির্বাচনগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি সেই বিষয়টা কিছুটা হলেও একটা আঁচ আমি আসলে পেয়েছি আমার কাছে যেই বিষয়টা মনে হয়েছে। এবং হল সংসদে যে 13টি আসন, সেই হল সংসদের 13টি আসনে কারা বিজয়ী হবে, এখানে তো শুধুমাত্র যারা আবাসিক তারা আসলে ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে কারা তাদের জন্য কাজ করতে পারবেন এবং কি কি কাজ করলে তাদের উপকার হবে। হলে আমি যে বিষয়টা দেখেছি, হলের মধ্যে গণরুমে থাকতে হয় এবং রাত 10টার সময় গেস্ট রুম করতে হয়, যেটা আমারও করতে হয়েছে। আমি যখন প্রথম বর্ষে ভর্তি হই তখন আমাকে গণরুমে যেতে হয়েছে, থাকতে হয়েছে সেখানে, এবং তারপরে 10টা যখন বাজবে তখন আবার গেস্ট রুম করতে হবে। এই বিষয়গুলো ছিল, শিক্ষার্থীদের একটা চাপা ক্ষোভ তৈরি হয়ে গেছিল। ইমদাদ, আপনি নিজেও যেমনটা এত বছর পরে, এখন আপনি শিক্ষার্থী নন, অনেক বছর হলো, কিন্তু আপনার মধ্যে সেই ক্ষোভটা রয়ে গেছিল যে আমার একজন প্রতিনিধি ছিল না। হ্যাঁ, কিন্তু সেই বিষয়টা ইতিবাচক কোন দিকটা, সেই ইতিবাচক দিকটা আমি দেখতে পেলাম যে প্রায় প্রত্যেকের ইশতেহারে, যারা যে ইশতেহার দিয়েছে সেই ইশতেহারের মধ্যে আমরা দেখেছি যে কেউই আসলে গণরুম চায় না, কেউই আসলে গেস্ট রুম চায় না। এই গেস্ট রুম কালচার, গণরুম কালচার, এটা আসলে কেউ চায় না। হল নির্মাণ করা হোক, যদি দরকার হয় হল নির্মাণ করা হোক। যদি হলে না রাখতে পারে তাহলে যাদেরকে হলে রাখতে পারবে না, যারা অনাবাসিক থাকবে, তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হোক। তারা ভাড়া বাসায় থাকবে, তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হোক। যারা দরিদ্র আছে, তারা হলে থাকতে পারছে না, সিট তাদের জন্য বরাদ্দ নেই, দিতে পারছে না প্রশাসন, তাহলে তাদের জন্য টাকা দিক, তারা ভাড়া দিক, সেই ভাড়া দিয়ে তারপরে থাকুক বাইরে। যতদিন পর্যন্ত ইশতেহার এই বিষয়গুলো এনেছে, যেটা ইতিবাচক লেগেছে। এবং আরো বেশ কিছু বিষয় আমি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত জায়গা ছিল, সেই জায়গাগুলো কেন বেদখল হলো? সেই জায়গাগুলোকে বেদখল না করে যে জায়গাগুলো আছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য কাজে লাগানো হোক, তারা যাতে সেখানে ঠিকমতো থাকতে পারে। আপনি জানেন একটা যেই গণরুম থাকে, সেই গণরুমে কতজন স্টুডেন্ট থাকে? সেই রুমে 20 জন 25 জন পর্যন্ত স্টুডেন্ট সেই এক রুমে গাদাগাদি হয়ে সেখানে শুতে হয়। অনেকে রুমের মধ্যেও শুতে পারে না, এরকম ঘটনাও আমি দেখেছি। অনেক হলের অবস্থা একেবারে জরাজীর্ণ। আমি যদি মহসিন হলের কথা বলি, আমি যখন ছিলাম আজ থেকে অনেক বছর আগে প্রায়, তখনও মহসিন হলে আমি দেখেছি যে জরাজীর্ণ অবস্থা, এবং সেখানে ছাদ ভেঙে পড়ে অনেকে আহতও হয়। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো যাতে নিরসন হয়, ছাত্রদের কল্যাণে যাতে কাজ হয়, এবং যারা ভিপি প্রার্থী হয়েছেন এবং যারা ভোট দিবেন, তারা নিশ্চয়ই সেই ব্যাপারগুলো তাদের একদম ছাত্র রাজনীতির যে চিত্র এতদিন বাংলাদেশ দেখেছে বা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে চর্চাটা ছিল, সেই চর্চাটা যেন না হয়। রাজনীতি যেন নতুন করে শিক্ষার্থীরা বোঝে যে রাজনীতি মানে আসলে কোনো দলের রাজনীতি নয়, ছাত্র রাজনীতি আসলে শিক্ষার্থীদের জন্য। ছাত্র রাজনীতি থাকা উচিত, সেটা থাকা উচিত শিক্ষার্থী বান্ধব কাজ করার জন্য, এমন একটা মনোভাব তৈরি হওয়ার জন্য। দলীয় থাকলেও কোনো সমস্যা হবে না, দলীয় থাকলেও কোনো সমস্যা হবে না, কিন্তু কাজ করতে হবে শিক্ষার্থীদের জন্য। একদম সেই ক্ষেত্রে কিন্তু এবছর যেমনটা আমরা দেখলাম, আমরা সকালে আমরা দেখছিলাম উমামা ফাতেমার ইশতেহারে একদম প্রথম দিকটাই এটা আছে যে রাজনীতি সচেতন করা শিক্ষার্থীদের একটি বড় বিষয়, কিন্তু ইশতেহারে উমামা ফাতেমার আমরা যেমনটা দেখছিলাম। তো রাজনীতি, ছাত্র রাজনীতির যে বিষয়টা, সেটা নতুনভাবে আসা, এবং শিক্ষার্থী, আপনি যেমনটা বললেন যে শিক্ষার্থীদের কল্যাণে যদি কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু একটা বড় বিষয় যে যেই ক্ষমতায় আসুক না কেন, যেই নেতৃত্ব দিক না কেন ডাকসুর, তাকে কিন্তু অবশ্যই শিক্ষার্থী বান্ধব ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা যেন ভালো থাকে সেই প্রত্যাশাই আসলে তাদের করতে হবে, সেই চেষ্টাটা আসলে করতে হবে। এবং শিক্ষার্থীরাও কিন্তু সেই প্রত্যাশা নিয়ে, একদম আশা ভরসা নিয়ে, একদম নতুন সময়ে তারা নতুন করে ভাবছে যে তাদের বিশ্ববিদ্যালয় পরিবর্তনের এই সময়ে তাদের হাতেই দায়িত্ব যে যোগ্য নেতৃত্বকে তারা আসলে ক্ষমতায় আনতে পারবে কিনা, বেছে নিতে পারবেন কিনা। এবং আমরা কিন্তু দেখছি ব্যতিক্রম অনেক কিছুই হচ্ছে, বা বছর যা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম পরিস্থিতিতেই তো আসলে একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ডাকসুর। যেমন আপনি বলছিলেন যে জাতীয় নির্বাচনের আগে ডাকসুর নির্বাচন এর আগে কখনো হয়নি, এবং জাতীয় নির্বাচনের যখন একদম দিনক্ষণ অনেকটাই ঠিকঠাক, তখন অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার সময়ে ডাকসু নির্বাচনের আয়োজনটা হচ্ছে। এবং তার পাশাপাশি আমরা যদি বলি যে হলে ভোট হচ্ছে না, বাইরে 8টি কেন্দ্রে ভোট হচ্ছে, ব্রেইল পদ্ধতি যুক্ত হচ্ছে। এবং আপনি যখন ইন্টারিম সরকারের কথা, অন্তর্বর্তীকালীন সরকারের কথা বললেন, দেখেন এই নির্বাচনে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেউ কোনো অভিযোগ কিন্তু করেনি, একদমই না।
মানে এই বিষয়টা খুবই ভালো লেগেছে। গতকালকে রাত থেকে আমরা দেখেছি যে ডগ স্কোয়াড ছিল ক্যাম্পাসে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে বহিরাগতদের গতকাল প্রবেশে থেকে নিষেধাজ্ঞাও এখন ছিল। পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে। আমরা সবশেষ খবর জানবো আমাদের সহকর্মীদের থেকে। শিবির সমর্থিত ও যে ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং এস এম ফরহাদের যে ব্যালট, সেই ব্যালটে আগে থেকে ক্রস দেওয়ার অভিযোগ করেছিলেন একজন শিক্ষার্থী, এবং সেই অভিযোগ নিয়ে গণমাধ্যমে কথাও বলেছেন ছাত্রদল সমর্থিত যে প্রার্থী আবিদুল ইসলাম আবিদ, এবং সে আবিদও যেটি বলছিলেন যে বিভিন্ন যে অভিযোগ এবং কারচুপির অভিযোগ এবং অন্যান্য, অর্থাৎ 3টি প্যানেলের প্রার্থীরা কিন্তু যে নির্বাচন নিয়ে যে কারচুপি, সেই কারচুপির অভিযোগ করেছে। টিএসসি কেন্দ্র থেকে এই ছিল ডাকসু নির্বাচনের আমার কাছে সবশেষ, এবং আমরা জানবো অপর প্রান্তে বিসি চত্বরে আছেন আমাদের সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। যাচ্ছি ধ্রুবর কাছে। আজ নয় জাতীয় নির্বাচন কিংবা নয় স্থানীয় সরকারের নির্বাচন, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, কিন্তু জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে কোনো অংশে কম আমেজ কিন্তু এই ডাকসুতে নয়। আজকে আমি এই মুহূর্তে আছি বিসি চত্বরের সামনে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে বসে আড্ডা দিচ্ছেন। তাদের অধিকাংশই আজকে সকালবেলা তারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ডাকসু নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে যারা অনাবাসিক শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন, তার কাঙ্ক্ষিত বাসটি আসার অপেক্ষায়। এবং দেখছেন যে এখানে সারিবদ্ধভাবে কিন্তু অনেক বাস দাঁড়িয়ে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাল বাসগুলো দাঁড়িয়ে আছে, এবং শিক্ষার্থীরা তারা তাদের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য, যে অনাবাসিক শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য সেই বাসের জন্য তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা অসম্ভব দেখা গিয়েছে। তারা যেটি বলছেন তাদের মধ্যে অনেকেরই বক্তব্য, আমরা জাতীয় নির্বাচনে কখনো ভোট দিইনি, এইবার প্রথম একটি নির্বাচনে ভোট দিয়েছি, তো এটি আমাদের কাছে জাতীয় নির্বাচনের চেয়ে কোনো অংশে কম নেই। এবং এই নির্বাচন কিন্তু অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের মধ্যে যে পরিমাণ উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে, তারা ভোট দেওয়ার পর বন্ধু বান্ধবের সাথে দেখা করে জানাচ্ছেন তারা কাকে ভোট দিয়েছেন, এবং তারা ভোট কেন্দ্র থেকে বের হয়ে তারা মুঠোফোনে ছবি বন্দি করছেন, তাদের হাতে যে অমোচনীয় কালি যেটি রয়েছে সেই ছবি তারা তুলছেন। এবং এইখানে অনাবাসিক শিক্ষার্থীরা যেটি বলছেন যে আজকে তারা অত্যন্ত একটি সুন্দর পরিবেশ উপভোগ করেছেন এই ডাকসু নির্বাচনের সকাল থেকে, কিন্তু এই ভিসি চত্বর কিংবা এর আশেপাশে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, এবং পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। কিন্তু সেই অভিযোগগুলো আমরা বেশ কিছু প্রার্থীর সঙ্গে কথা বলেছি, আমরা এখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছে যে নির্বাচনে কিছু অনাকাঙ্ক্ষিত দু একটি ঘটনা ঘটতেই পারে, কিন্তু সবকিছু পেরিয়ে ডাকসু নির্বাচনে এবার সবচেয়ে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই যে নির্বাচনটি শেষ পর্যন্ত যেন সুষ্ঠুভাবে হয়, অর্থাৎ আর 1 ঘন্টা শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এখনো কিন্তু শিক্ষার্থীরা যাচ্ছেন ভোট কেন্দ্রে, তারা ভোট দিচ্ছেন। এবং শিক্ষার্থীদের যেটি বক্তব্য যে এই নির্বাচনটি এই অবাধ সুষ্ঠুভাবে তারা সম্পন্ন হতে চান, এবং প্রত্যেকেরই প্রত্যাশা তার পছন্দের প্রার্থী যেন বিজয়ের পতাকা ছিনিয়ে আনে। এবং সবার যেটি বক্তব্য যে 5 মিনিট ধরে যেই ভোট তারা দিয়েছেন ব্যালট পেপারে, সেই ভোট দেওয়ার সময় যে পরিমাণ স্নায়ুচাপ কাজ করছিল, এবং ভোট কেন্দ্র থেকে বের হয়ে রেজাল্টের আগ পর্যন্ত তাদের এক ধরনের স্নায়ুচাপ কাজ করবে। তারা যেটি বলছেন যেটা এক ধরনের বিশ্বকাপ ম্যাচের মতো, ফুটবলের বিশ্বকাপ ম্যাচের মতো। তো এই ছিল ভিসি চত্বর থেকে আমার কাছে থাকা সবশেষ। সহকর্মী মাহাদি ধ্রুব আমাদের সঙ্গে ক্যাম্পাসের ভিসি চত্বর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। তিনি জানাচ্ছিলেন যে আসলে যারা ভোট দিয়েছেন তারা আসলে কি বলছেন, তারা আসলে কি জানাচ্ছিলেন আমাদেরকে সেই বিষয়ে। সেই সঙ্গে কিন্তু ইমদাদ আমরা বাসের সংখ্যাটা দেখলাম, শাটল বাসের সংখ্যা দেখলাম। আমরা যেমনটা বলছিলাম বাসের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, অনাবাসিক শিক্ষার্থীরা কতটা এসেছে কিছুক্ষণ আগে কথা বলছিলাম। আমরা সেই বাসের সারি দেখে কিন্তু বুঝতে পেরে গেছি যে অনাবাসিক শিক্ষার্থীরা অনেক আগ্রহ নিয়ে, অনেক পরিমাণের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে, অনেক পরিমাণে এসেছে। এবং ছাত্র যারা ভোটার আছে তারা 20,000-এর একটু বেশি, প্রায় 21,000, এবং 18,000-এর একটু বেশি, 19,000 প্রায় ছাত্রী ভোটার
ছাত্রী ভোটার কিন্তু এবছর ইমদাদ বড় একটি ফ্যাক্টর। যেমন অনেকেই বলছিলেন যে ছাত্রী ভোটাররা এবং অনাবাসিক শিক্ষার্থীরা ভোটের সমীকরণ একদম পরিবর্তন করে দিতে পারে। প্রার্থীরাও বলছিলেন, আমরা গত পরশুদিন দেখছিলাম মেঘ মল্লার বসু বলছিল আপনাদের আহ্বান করছি আপনারা ভোটটা দিন, আপনারা ভোট দিলে অনেক সমীকরণ পাল্টে যাবে। আপনার কি মনে হয় যে ছাত্রী ভোটার যারা, তাদের আসলে এই নির্বাচনে 48% ছাত্রী ভোটাররা কত বড় ফ্যাক্টর? না, নিশ্চয়ই নিশ্চয়ই সেটি তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর। কারণ আমরা দেখেছি যে প্রার্থীদের ক্ষেত্রে 5%-এরও কম প্রার্থী, নারী প্রার্থী আমরা দেখেছি, এবং 3%-এরও কম আমরা দেখেছি। যেই বিষয়টা আমরা দেখেছি 3%-এরও কম আসলে মনে হয় হলে যে প্রার্থীর শতাংশ হিসেব যদি আমরা করি তাহলে আসলে খুবই কম। আমরা আসলে 50-50 না হলেও 30% যদি নারী ভোটার বা ছাত্রী প্রার্থী যদি আমরা পাওয়া যেত তাহলে একটু ভালো হতো। এবং এটা এই যে আপনি যেটি বলছিলেন যে আসলে নারী ভোটার একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কিনা, ভোটের সমীকরণ পাল্টে দিতে পারবে কিনা, অবশ্যই পাল্টে দিতে পারবে। এটার সাথে আসলে আমিও একমত। কারণ যারা নারী ভোটার আছে, যেহেতু প্রার্থী সংখ্যা নারীদের কম শতাংশের দিক থেকে, এবং ছেলেদের বা ছাত্রদের যে প্রার্থী তাদের শতাংশ অনেক বেশি, তাহলে ওই ভোটগুলো কিন্তু আসলে সব ভাগ হয়ে যাবে এবং ভাগ করে দিবে, এবং কাদেরকে ভোট দিবে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্যাপাসিটি যে বিষয়টি দেখেছি যে যারা ছাত্রী রয়েছে তারা রাজনীতির সঙ্গে খুব বেশি জড়াতে চায় না, আর ছাত্র যারা থাকে তাদের মধ্যে অনেকেই আসলে রাজনীতি করতে চায়, রাজনীতি করেন, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকে। প্রার্থীরা বারবার বলছিলেন যে নারীদের ভোটটা অনেক বড় ফ্যাক্টর। এবং আমরা যদি বলি ইমদাদ, সকাল থেকে কিন্তু নারীদের অংশগ্রহণটা অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা গেছে, এবং যারাই এসেছেন বারবার এই কথাটি না বললেই নয়, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। টিএসসি থেকে আমাদের সহকর্মী মনির হোসেন আছে, সবশেষ খবর জানবো মনির হোসেনের কাছে। মনির, আমাদের জানাবেন সবশেষ খবর।